নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আমি পার্থ। নেতাজি সুভাষচন্দ্র বসু এই নামটা এখনও দেশের আপামর মানুষের মনে শিহরণ জাগানোর পক্ষে যথেষ্ট, কিন্তু তার জীবনের শেষের দিকের একটা বড় অংশ সম্পর্কে সাধারণ মানুষের বেশিরভাগই কিছু জানেন না। বহু নথি নেতাজি সংক্রান্ত রয়ে গিয়েছে সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে। সে সমস্ত নথি সাধারণ মানুষের কাছে হাজির হয়নি, কারণ সরকার জানিয়েছে যে সেই সমস্ত নথিপত্র সম্পূর্ণ খুলে দেওয়া যাবে না সাধারণ মানুষের জন্য। নথিপত্র রয়ে গিয়েছে বিদেশের অনেক আর্কাইভ, এমনকি লাইব্রেরিতেও। গবেষকরা অনেক দিন ধরে বহু পরিশ্রম করে সে সমস্ত নথিপত্র হাজির করছেন সাধারণ মানুষের সামনে। উঠে আসছে নতুন নতুন তথ্য। সেই তথ্যের ভিত্তিতে লেখা হচ্ছে বই, তৈরি হচ্ছে অনেক বিতর্ক। And our sisters and brothers at home have been doing their best in the circumstances in which they are placed. নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবাসীর চোখে তিনি চিরবিদ্রোহী দেশনায়ক। পরাক্রান্ত ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন নেতাজি। সশস্ত্র সংগ্রামের রাস্তায় ভারতকে পরাধীনতার অভিশাপ থেকে মুক্ত করতে চেয়েছিলেন। সুদূর ইউরোপে গিয়ে প্রতিপদে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। সেই রাস্তা আদৌ সহজ ছিল না। Den Kampf bis zum Siege weiterzuführen, zu bekräftigen. In diesem Kampf, der für Indien ein Kampf Sein oder Nichtsein ist, kann es nur einen Ausgang geben, unseren gemeinsamen Sieg. Lang leben die drei Paktmächte und ihre Verbündeten. Lang lebe das freie Indien. কে এই ছবির একেবারে বাঁ দিকের মানুষটি? সাধারণভাবে খানিকটা যেন নেতাজির মুখের সঙ্গে মিল রয়েছে এই মানুষটির। তাহলে কি ইনিই নেতাজি? 1969 সালে প্যারিসে আয়োজিত মার্কিন ও ভিয়েতনামের গোপন শান্তি বৈঠকের ছবি এটি। তখন ভিয়েতনামের সঙ্গে যুদ্ধ চলছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। ছবিটি নিয়ে গবেষকরা নিজেদের উদ্যোগে বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করিয়েছেন। নেতাজির ছবির সঙ্গে আশ্চর্য রকম মিল রয়েছে এই ছবির মানুষটির। কে ইনি? শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনমত গঠনের উদ্যোগ। নেতাজির শেষ জীবনকে ঘিরে রহস্যের পর্দা আজও ওঠেনি। অনেকেই মনে করেন ফৈজাবাদের ভগবানজি বা গুমনামি বাবাই নেতাজি। ভগবানজির প্রকৃত পরিচয় উদ্ঘাটন করার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে এলাহাবাদ হাইকোর্টে। 1985 में एक यूपी में एक विचित्र से साधु थे, किसी को शक्ल नहीं दिखाते थे अपनी, उनकी मृत्यु हुई। उसके बाद में एक कंट्रोवर्सी शुरू हुई कि वो थे कौन, तो लोगों ने बोला कि सुभाष बाबू है। तो ये केस बढ़ता रहा और बीच में आपको मालूम है कि जस्टिस मुखर्जी कमीशन ने भी वहाँ जाके इंक्वायरी की, उन्होंने देखा और उन्होंने बाद में रिपोर्ट में तो नहीं लिख पाया, लेकिन बाद में जस्टिस मुखर्जी ने बोला कि उनका मानना था कि आदमी सुभाष बाबू थे। 1985-86 के बीच में नेताजी की एक भतीजी थी ललिता बोस, उन्होंने कोर्ट में केस किया। वो केस जो है उसी के में वर्डिक्ट आज आया है और उस वर्डिक्ट इसी साल में आया है और हाई कोर्ट ने ये हुक्म दिया यूपी की सरकार को कि आप पता लगाएं, इंक्वायरी करने की कोशिश करें, देखें भाई आदमी कौन था। उसी बात को लेकर के जो यूपी के जो हमारे वहाँ लॉ मेकर्स हैं, MLAs हैं, उन्होंने इशू को असेंबली में उठाया। पहली बार थोड़े दिन पहले उठाया था, आज भी उन्होंने उठाने की कोशिश की लेकिन वो उठा नहीं पाए। मैंने सुना है कि शायद वो अगले सेशन में चला गया है। तो वहाँ वो लोग डिमांड कर रहे हैं क्योंकि वहाँ कम से कम यूपी में और फैज़ाबाद और उस इलाके में भगवान जी की कहानी बहुत जानी मानी है और मेरे ख्याल से वहाँ के लोग चाहते हैं कि पता लगे भी वो आदमी कौन था, क्या वो सुभाष बाबू थे, अगर थे तो पता लगाइए। इतनी बड़ी बात छुपके नहीं रहनी चाहिए। এই মামলার পরিপ্রেক্ষিতেই নতুন তথ্য প্রকাশিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তৈরি হয়েছে নতুন আশা। উদ্যোগ নিয়েছেন উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচিত জনপ্রতিনিধিরাও। एक आयोग का गठन किया जाए और विशेष रूप से गुमनामी बाबा फैजाबाद में जो रहते थे वही सुभाष चंद्र बोस है, इसका पता किया जाए
और यदि वो ऐसा है तो उनसे संबंधित जो भी सामग्रियां हैं उसको एक संग्रहालय बना करके उसमें सुरक्षित रखा जाए। সামনে আসছে বেশ কিছু অজানা তথ্য। বিচারপতি মনোজ মুখোপাধ্যায় কমিশনও ফৈজাবাদের গুমনামি বাবা ওরফে ভগবানজি সম্পর্কে তদন্ত চালিয়েছিলেন। পরে কমিশন জানায় গুমনামি বাবা কোনো মতেই নেতাজি নন। নেতাজি গবেষক পূরবী রায়ও কমিশনের মতকেই সমর্থন করেন। এলাহাবাদ হাইকোর্টের রায় নিয়েও খুব একটা আশাবাদী নন তিনি। প্রদীপ বোসের ছোট দিদি ললিতা বোস তিনি এই সমস্ত নিয়ে বিরাটভাবে ঢুকে তিনি কটা 47টা না কটা বড় বড় ট্রাঙ্ক দেখান। নেতাজি নাকি অতগুলো ট্রাঙ্ক ঘাড়ে করে অল দ্য ওয়ে ফ্রম রাশিয়া টু ঘুরে 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 এসে এখানে সেটেল করেছিলেন, ঠিক আছে। উনি তারপরে সেটা অ্যাফিডেভিট করে লখনৌ কোর্টে জমা দেন। জমা দেওয়ার পরে মুখার্জি কমিশন থেকে যায় করার জন্য। মুখার্জি ওখানে আইডেন্টিফাইড করেন যে 3টে ট্রাঙ্ক তার কাছে প্রয়োজনীয়। সুতরাং এই 3টে ট্রাঙ্ক দেখবার আমি সুযোগ পেয়েছি কলকাতায় মুখার্জি কমিশনের অফিসে। সেটা যখন খোলা হয়েছিল তার মধ্যে প্রত্যেকটি জিনিস হচ্ছে নতুন এবং প্রত্যেকটি জিনিস কেনা হয়েছে গড়িয়াহাটে ট্রেডার্স অ্যাসেম্বলি স্টাইলো আর টাকিশুরি থেকে। আই এম সরি টু সে। যাই হোক, তার সঙ্গে কোনো একটা ছবি নেই, কিছু নেই। আর যে দাঁত 5খানা কোথা থেকে এনে রাখা ছিল যেটা নিয়ে বলা হয়েছে সেও খুব ধরা শক্ত, কারণ এর মধ্যে কোনো কিছু সেরকম পাওয়া যায় না। কিন্তু তবুও যারা বিশ্বাস করেন তারা এখনও প্রচেষ্টা চালাচ্ছেন যে আরও 40টা ট্রাঙ্কের মধ্যে থেকে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। আমি যতদূর জানি মুখার্জির দেখে শুনে, আর মুখার্জি এলাহাবাদ হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন, সুতরাং তার এসব দেখে করে আনতে খুব একটা অসুবিধা হয়নি। আনার পরেতে এই ললিতা বোস তার অ্যাফিডেভিটের মধ্যে লিখে যান। ইন এডিশন টু দ্যাট আমি একটা কথা বলতে চাই, আমি 2005-এ পুতাপুত্তি গিয়েছিলাম, 4 কি 5 আমি ঠিক মনে করতে পারছি না। সেখানে গিয়ে জানা গেল যে ললিতা বোস তার শেষ জীবন কাটিয়েছিলেন ম্যাড্রাসের একটা গ্রামেতে, এবং সেখান থেকে তার একমাত্রই যাতায়াত ছিল অন্ধ্রপ্রদেশের পুতাপুত্তিতে। এবং সেখানে তিনি ডিক্লেয়ার করে গেছেন ওই এর বাবা সাই বাবার কাছে যে আমি যেসব অ্যাফিডেভিট করে জমা দিয়েছিলাম সেটা সম্পূর্ণ সত্য তথ্য নয়। এখন একটা ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে আসব নেতাজিকে নিয়ে এই বিশেষ অনুষ্ঠানে।